ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির ময়দান। রাজনৈতিক বাহাস যেমন বাড়ছে, তেমন শুরু হয়েছে সহিংসতাও। সব মিলিয়ে মানুষের মনে একটাই প্রশ্ন, নির্বাচন কি হবে সময় মতো? সামনের দিনগুলোতে কি বা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, তাই নিয়ে একটু আলাপ করতে চাই। নিউজ অ্যান্ড নয়েজে আলাপের অতিথি মাহমুদা হাবিবা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের সদস্য। মিস হাবিবা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি একজন নারী, শুরুতেই নারীদের যে বিষয়টি নিয়ে ইদানিং পলিটিক্যাল স্ফিয়ার এবং সাধারণ মানুষের মধ্যে যে আলোচনাটা হচ্ছে, জামায়াত ইসলামের আমির তিনি বলেছেন তারা ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন, ৮ ঘন্টার জায়গায় 5 ঘন্টা করবেন এবং সেই 3 ঘন্টার যে সাবসিডি সেটাও সরকার থেকে দেওয়া হবে। তার বিপরীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কিছুক্ষণ আগে, আজকে আমরা যখন কথা বলছি বুধবার 12ই নভেম্বর, কিছুক্ষণ আগে কথা বলছিলেন এবং তিনি বলেছেন যে এই কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার যে প্রস্তাব কিংবা ভাবনা, এটার মাধ্যমে কি চাকরিদাতাদের নারীদের চাকরি না দেওয়ার যে উৎসাহ দেওয়া হচ্ছে কিনা? আপনি একজন নারী হিসেবে এই পুরো বিষয়টাকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরেই কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কোনো টকশোতে এটা আসলে উঠে আসেনি। আপনাকে বিশেষ ধন্যবাদ জানাই প্রশ্নটা করার জন্য। দেখুন, প্রথমত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইজ এক্সপেক্টিং $1 ট্রিলিয়ন ইকোনমি, মানে 2034-এর মধ্যে আমাদের টোটাল জনগোষ্ঠীর 50.47%, যেটা মেজরিটি, তাদের কর্মঘণ্টা 5 ঘন্টা করে এনে এটা তো কখনো সম্ভব হবে না। শুধু এই কথাটাই তো শেষ না, বিষয়টা তো আসলে কর্মঘণ্টা না, বিষয় হচ্ছে আপনি নারীকে কিভাবে সমাজে মানে তাকে সম্মান দিতে চাইছেন, ঠিক কোন কোন জায়গাটায়, বা আপনি আসলে নারীর প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কি, এইটা হচ্ছে ডিফারেন্স। দৃষ্টিভঙ্গি কেন বললাম কথাটা, ইউএসএতে যখন ছিলেন জামাত ইসলামের আপনার আমির শফিকুর রহমান ইউএসএতে ছিলেন, তখন উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। এই স্টেটমেন্ট আমি রেখেছি আমার ফোনে। এটা স্টেটমেন্ট হলো যে আমরা মেয়েদেরকে খুব যত্ন করে বড় করি, তাদেরকে আমরা একটা গোলাপ ফুলের মতো রাখি এবং উপহার হিসেবে আমরা তাকে তুলে দিই। আমি এত ডিসএগ্রি করেছি, এত ডিসলাইক করেছে স্টেটমেন্টটা। আমি আমার মেয়েকে একটা স্বাধীন মানুষ হিসেবে বেড়ে উঠতে দেখতে চাই, এক কর্মক্ষম মানুষ হিসেবে, এবং সে সঠিক সময়ে তার মতো একজন ভালো মানুষ, কর্মক্ষম এবং স্বাধীন মানুষের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবে, এটা আমার প্রত্যাশা। আমি আমার সন্তানকে কারো জন্য উপহার হিসেবে করার ভাবনাটা ভাবতে পারি না। হয়তোবা এটা তার ওয়ে, এটা জামাত ইসলামের আমির সাহেবের ওয়ে মেয়েদের রেসপেক্ট করার, কিন্তু আমার কাছে জিনিসটা আগেও যখন শুনতো আমার কানে খুব লাগতো, আজও খুব লাগে। এটা খুব প্রিমিটিভ থট। কিছু কিছু কথা আমাদেরকে সামনে আগায় না, পিছিয়ে নিয়ে যায়। এই কথাটা তার মধ্যে একটা স্টেটমেন্টটা বোধহয় আপনি পড়েননি, আমি এটা আপনাকে ফরওয়ার্ড করব। যাই হোক, এটার পরবর্তীতে উনি কর্মঘণ্টা নিয়ে কথা বলেন। ভাই, আমি একজন এমপ্লয়ার, আমি 5 ঘন্টা কাজ করবো, স্পেশালি এইবার এখানে এইটা সবচেয়ে বড় ক্ষতিটা আপনি কোথায় করছেন সেটা বলি। আমাদের গার্মেন্টস সেক্টরে আমাদের নারীরা গার্মেন্টস সেক্টর অ্যালাউ করেছে নারীদেরকে গৃহকর্ম থেকে, বাড়ির ভেতরে যে লাঞ্ছনা, যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স, তার দারিদ্রতা, এটা থেকে মুক্ত করে আনার জন্য বাংলাদেশের 2টো এভিনিউ খুব স্ট্রংলি কাজ করেছে। একটা হচ্ছে এনজিও, আরেকটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস সেক্টর। এই রেডিমেড গার্মেন্টস সেক্টরে আপনাদের যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি জানেন যে কোনো নারীর কর্মঘণ্টা কিন্তু 12 ঘন্টা থেকে 14 ঘন্টার নিচে নয়। তারা কিন্তু নিজেদেরকে নিংড়ে কাজটা করেন। কেন করেন? ফর আ বেটার ফিউচার। তারাও জানেন যে 140-45-এ যেন যে রিটায়ারমেন্টে যেতে পারেন। তারা কিন্তু কেউ 60 বছর পর্যন্ত ভাবেন না, তারা সর্বোচ্চ তাদের সার্ভিসটা দেন। আচ্ছা, এখন সর্বোচ্চ সার্ভিসটা কি দেওয়ার সুযোগ আছে বলেই তো দেন। এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটা রিকোয়ার করে 24/7 আপনার সাপোর্ট, অলমোস্ট 24/7। আপনার একটা ডেডলাইন থাকে, আপনার শিপমেন্টের ইস্যু থাকে। এমনিতেই আমরা সারা বিশ্বের সাথে খুব যুদ্ধ করে বিভিন্ন ডিফারেন্ট সেক্টরে টিকে আছি। সেখানে গার্মেন্টস সেক্টরটাই আপনি যখন বলবেন 5 ঘন্টা কাজ করার পর আমি পূর্ণ সময়ের বেতন দেব, আমাদের এই সেক্টরটাকে তো বেসিক্যালি আপনি বসিয়ে দিচ্ছেন। অথবা অন দ্য আদার হ্যান্ড, নারী কর্মীর জায়গায় তখন আপনি যখন মালিক হবেন, আপনি নারী কর্মীকে তখন আর এমপ্লয়মেন্টে আনতে চাইবেন না। 5 ঘন্টা একটা সুপার হিউম্যান হলেও তো একজন মানুষ 12 থেকে 14 ঘন্টার কাজ তো করতে পারবেন না। এই জায়গাটাই তো তখন অটোমেটিক্যালি পুরুষরা তাদেরকে রিপ্লেস করে যাবে। আমাদের যে অনলি জায়গাগুলো যেখানে নারীরা কাজ করছেন, সেই জায়গাগুলো কেন আমরা বন্ধ করব? আপনার প্ল্যানিং বাস্তববাদী হতে হবে। এই কথাটা আবার পরে আরও বোধহয় উনি আরও একটু মানে ওনার মতো উনি সংশোধন করেছেন। সেইখানে তিনি বলেছেন যে নারীরা গৃহে থাকলে
তাদের সম্মান করা হবে। মানে নারীরা গৃহে থাকলে বরং এইভাবে এই জিনিসটা ভাবা যেত না, যেটা আমরা ভাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা এই এখনকার বিশ্ব কিন্তু সবসময় আপনার অফিস রিকোয়ারমেন্টটা নাই, অফিসে যে যেতেই হবে এটা রিকোয়ারমেন্টটা নাই। এখানে এখন অসংখ্য ট্রেড আছে, অসংখ্য ইনভলভমেন্ট আছে, অসংখ্য জব আছে, যেটা আপনাকে আপনার পরিবারে থেকে আপনার সংসারে কাজ করার পাশাপাশি আপনি কিন্তু একজন স্বাবলম্বী মানুষ হিসেবে থাকতে পারেন। সেখানে আপনি তো এই ধরনের রেভিনিউগুলো খুলে দিবেন, কারণ আমাদের নারীদের, তরুণদের জন্য আপনি প্রশিক্ষণ, তাদের জন্য চাকরি, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলেও আমাদের নারীরা ভাবুন তো 40-50 পর্যন্ত যাদের বয়স, তাদেরকে কি আপনি এই যে মানে রোড টু $1 ট্রিলিয়ন ইকোনমি, তাদেরকে কি বসিয়ে রেখে আপনি এটা করতে পারবেন না? তো আমাদের তো তাদের জন্য পরিকল্পনাটা ভিন্ন। আমরা ভেবেছি তাদেরকে তাদের পর্যন্ত প্রশিক্ষণ পৌঁছে দেওয়া, তাদের ঘর পর্যন্ত, এবং তাদেরকে ঘরে রেখে আমরা কর্মক্ষম করতে চাই, ঘরে রেখে সম্মানিত করা। মানে এটা ইন আ ওয়ে আমার কেন যেন মনে হয় যে মানে এটা মানে আপনাকে বলা যে ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম। মানে অ্যাট হোম মানে দেখুন, আমার মনে হয় যে এই চয়েসটা নারীদের ওপরেই থাকা উচিত, যে তিনি তার জীবনটা ঘরে কাটাতে চান কি না, কিংবা তিনি একজন তার মতো উপার্জনক্ষম মানুষ হয়ে চলতে চান কিনা। এই চয়েসটাতে যখন আপনি এইভাবে কথা বলবেন, যেমন আপনি বলছেন যে রানী বানিয়ে রাখুন, কামলা না, এটা নিয়েও আবার কঠিন সমালোচনা হয়েছে ওনার এই কথাটা নিয়ে। অনেকেই বলছেন যে চাকরি বাকরি যারা করছেন তাদেরকে মিন করেছেন। আমি আসলে কনফিউজ যে কী দরকার আপনার নারী নিয়ে, যদি আপনি কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে নাই পারেন, আপনি এত প্রিমিটিভ কথাবার্তাগুলো বলারই তো প্রয়োজন না। এই জিনিসগুলো আমাদেরকে ভীত করে। কেন ভীত করে জানেন? কারণ বাংলাদেশ কিন্তু বহু আগে এই ধরনের ট্যাবুগুলো ভেঙে বেরিয়ে এসেছে। কবে বেরিয়ে এসেছে আপনাকে এবার বলি। সেটা জিয়াউর রহমানের সময় এনজিও কার্যক্রম কিন্তু সবচেয়ে বেশি বিস্তারিত হয়, সবচেয়ে বেশি, মানে উনি কিন্তু এটা শুরু করিয়েছিলেন। এবং তখন কিন্তু আপনি জানেন, আপনাদের তো মনে আছে, ফতোয়া হতো এনজিওতে কাজ করার জন্য। নারীরা এমন কোনো ট্যাবু নাই যেগুলো পার হয়ে আজকে এখানে এসে দাঁড়ায়নি। 2025-এ এটা শোনার জন্য নয় যে আপনি কর্মঘণ্টা কমিয়ে দেবেন, আপনি বাসায় একজনকে রাখলে তাকে আলাদাভাবে সম্মানিত করতে। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন, যেই মা একটা সন্তান জন্ম দিয়েছে আপনি তার ম্যাটারনিটি লিভটা বাড়াতে পারেন। আপনি মানে তাদের চেষ্টা করতে পারেন যে যাদের শারীরিক সক্ষমতা খুব হেভি কাজের জন্য নাই, তাহলে তাদের জন্য একটা বেটার প্রশিক্ষণ, ভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা। দিজ আর দ্য থিংস আমরা আমাদের নেতাদের কাছ থেকে শুনতে চাই, আমাদের নারীরা শুনতে চাই। এই মন্তব্যের প্রেক্ষিতে আপনি যেই প্রত্যাশাগুলোর কথা বললেন, বিএনপি কি সেগুলো করবে, কিংবা সেগুলো করার জন্য পরিকল্পনা, ভাবনা, সক্ষমতা সেগুলো আছে? সক্ষমতা তো ইজ আ থিং টু ডেভেলপ। আমি যদি আজকে বলি যে আজকে এখানে বসেই আমার সক্ষমতা আছে, ওটা তো তাহলে রং হয়ে যাবে। এই সরকারে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, সেই প্রতিটা পরিকল্পনার পেছনে কিভাবে কাজটা করতে হবে সেই কর্মপদ্ধতিও কিন্তু আমাদের করা আছে। এবং এটা যেগুলো যেই প্রতিটা সেক্টরে যেই সেক্টরে এখনও শেষ হয়নি, এখনও কিন্তু আমাদের একেবারে ব্যাপক কাজ চলমান। এখানে আমরা যেভাবে প্ল্যান করছি, মাঠে যখন যাব, আপনিও জানেন আমরাও জানি যে প্ল্যান টেবিলে যেটা হয়, মাঠে যেটা হয় কিছুটা প্লাস মাইনাস হয়ে যায়, ইম্প্রোভাইজেশন করতে হয়, এবং এটা অত খানি সহজ হয় না। আর বাংলাদেশের প্রেক্ষাপট এটা বিশেষভাবে আপনাকে মনে রাখতে হবে, 5ই আগস্ট কিংবা 36শে জুলাইয়ের পরে যে বাংলাদেশটা আমরা পেয়েছি, সেটা প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু ডিস্টর্টেড। এইগুলা প্রপারলি সেই অর্থে ফাংশনাল না। ফলে এইবার যেই সরকারি ম্যান্ডেট নিয়ে মানে যেই দলই সরকার গঠন করুক, তো সে কিন্তু জাহান্নামে যাবে। আমি এটা আগেও বলেছি, আমি এখনও বলি, তার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ সম্ভবত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ফেস করতে হয়েছিল যখন তিনি সেই সময় রাষ্ট্র ক্ষমতা মানে এসেছিলেন। এই আবারও বাংলাদেশ একই ধরনের চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে। এইখানে আমাদের যে পরিকল্পনাগুলো, আমরা তো একবারও কোথাও আমাদের এ ধরনের কোনো কথা বলা নাই যে আমরা মানে ক্ষমতা গ্রহণের 2 মাসের মধ্যে এটা করে দেবো। আমাদের পরিকল্পনা 3-4টা লেয়ারে ভাগ করা। যেমন ধরুন, আমাদের 180 দিনের পরিকল্পনা আছে, আমাদের 18 মাসের পরিকল্পনা আছে, আমাদের ফুল 10 ইয়ারের পরিকল্পনা আছে, 10 বছর মেয়াদী পরিকল্পনা আছে। আমরা বিশ্বাস করি যে পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে যখনই আমরা চলতে শুরু করব, এটা চাকাটা যখন ঘুরতে শুরু করবে, তখন ক্যাপাসিটি বিল্ড আপ হতে শুরু হবে। আমরা সেই পরিকল্পনা নিশ্চয়ই আরও বিস্তারিত জানবো সামনে। আমি একটু, যেহেতু আপনি 5 আগস্টের প্রসঙ্গটা তুললেন, আমি একটু 1 বছর আগে ফিরে যেতে চাই। 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা একত্রিত হয়ে গণঅভ্যুত্থান করেছিলেন, তাদের মধ্যে এক ধরনের ঐক্য দেখতে পেলাম, এবং যেটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিবেচনা করলে কিংবা ইতিহাস মনে করলে খুবই বিরল। সেই জায়গা থেকে আজকে 2025 সালের এই নভেম্বর মাসে দাঁড়িয়ে, আজকে 12ই নভেম্বর সন্ধ্যা 7:35, আপনি কি একটু তুলনা করতে পারেন সেই ঐক্যটা কোথায় আছে? দেখুন, তুলনার তো এখানে সুযোগ নাই, কারণ হচ্ছে দুটো সিচুয়েশান তো ভিন্ন। আমরা ফিরে যাই 5ই আগস্ট বা 36শে জুলাই। তখন তো ওটা ছিল সবার একটাই চাওয়াটা কি ছিল? চাওয়া ছিল যে মানে
একেবারে কোনো রকম মানে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া মানুষকে যে হত্যা করা যায়, যে মানে এই যে ম্যাসাকার হয়েছে, গণহত্যা হয়েছে, সেই গণহত্যাকারীর বিদায়। ঠিক আছে, এটা কিন্তু সেই 17-18 বছরের ইতিহাস টেনে নয়, শুধুমাত্র জুলাই আগস্টে যে ম্যাসাকার হয়েছে ওই ম্যাসাকারই কিন্তু দেশের মানুষকে এনাফ পাগল করে দিয়েছিল যে না, এই হত্যাকারীর হাত থেকে পরিত্রাণ চাই। ওটা আমরা যখন আমরা কিন্তু এই মুভমেন্টে ইকুয়ালি ছিলাম। আমাদের কিন্তু 17-18 বছরে গুম, খুন, ক্রসফায়ার, জেলখানায় হত্যাকাণ্ড, এগুলো সবগুলো মানে গ্রাজ নিয়ে বা ক্ষোভ কষ্ট নিয়ে কিন্তু আমরা ওখানে ছিলাম। জামাত ইসলামী তার উপরে হওয়া সব অন্যায় নিয়ে এখানে ছিল। প্রতিটা দল ছিল, তাদের তখন তো দাবি একটা ছিল যে এই সরকার পতন চাই, এই সরকার আর চাই না, এরকে চলে যেতে হবে। তখনকার বাস্তবতার সেটা অ্যাচিভড হয়েছে। আর আজকের বাস্তবতা যখন আপনি কথা বলছি আমরা 12ই নভেম্বর, তখন কিন্তু নির্বাচন আসন্ন এবং নির্বাচনে একটা স্টেকের ব্যাপার আছে। নির্বাচনটা ডিফাইন করবে যে কোনো একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা জোট সরকার গঠন করবে। তার মানে হচ্ছে এই যে জুলাইয়ের যে অংশীজনেরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রত্যেকেই কোনো না কোনোভাবে সরকারের একটা পার্ট হয়েছে এবং বিশেষ করে আমাদের তরুণ দল প্রথম দিকে তাদের প্রাধান্য ছিল, পরবর্তীতে এসে বাংলাদেশ জামাত ইসলামীরও একটা খুব স্ট্রং স্টেক ডেভেলপ করেছে। সরকারে যদিও স্টেকের কথা বলেন, সর্বনিম্ন এবং মনে হয় স্লিমেস্ট স্টেকটা বিএনপিরই। কারণ হচ্ছে যেহেতু বিএনপি সবসময় এই সরকার এই যে এনজয় গত এক বছর ধরে যে এই সরকারের সংস্পর্শে থাকা, সরকার পরিচালনা এবং সব কিছুর যে কমফোর্ট, নির্বাচনের পরে কিন্তু এটা টোটাল চেহারাটা বদলে যাবে। ওটা তো আর ইন্টারিম সরকার নয়, ওটা একটা নির্বাচিত সরকার। কিন্তু আপনি বলছেন 5 আগস্টের সময় একটা দাবি ছিল যে সেই সরকারকে চলে যেতে হবে নানান রকম অন্যায় অত্যাচারের কারণে, কিন্তু সেই চাওয়ার পেছনেও তো একটা চাওয়া ছিল যে সুন্দর বাংলাদেশ। এখন কি তাহলে সুন্দর বাংলাদেশের সুন্দর বাংলাদেশের কথা কি তখন কারো মাথায় ছিল? তখন কি মাথায় ছিল? একটাই তো শব্দ ছিল, মুক্তি। মুক্তি শব্দটা ছাড়া কেন ওটাকে দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলার চেষ্টা করেন? মুক্তি শব্দটা ছাড়া মুক্ত হওয়ার পরে তো সুন্দর বাংলাদেশ আমরা করব। মুক্ত না, ওটা তো অবশ্যই। দেখুন, মুক্ত হওয়ার পরে তাহলে সুন্দর বাংলাদেশ চাওয়ার জায়গায় এই অনৈক্য কেন তৈরি হলো? মানে মুক্ত কি এক একজনের কাছে এক এক রকম মনে হচ্ছে এখন? না, মুক্ত তো ঠিকই আছে এবং মুক্ত বলেই তো এক একজন এক এক রকম ভাবতে পারছে। আপনার আর আমার ভাবনা এক হতেই হবে কেন? এই দাবি দেওয়াটাও তো অন্যায়। আমি আমার মতো ভাবতে পারবো না, জামাত ইসলামী তার মতো চাইতে পারবে না। সে তো ভাবতেই পারে যে নির্বাচনটা একটু পিছিয়ে গেলে আমার জন্য বেটার হয়। এনসিপি তো ভাবতেই পারে যে আমি আমার মতো নির্বাচন চাই আমার শর্তে। বিএনপিও তার বাইরে নয়। এইটাই তো রাজনৈতিক ডেমোক্রেসির বিউটি তো এটা। কিন্তু আপনি যেটা বলছেন যে এখন আরও একটা বিষয় আছে, লেভারেজেরও একটা বিষয় আছে। নির্বাচন যখন সামনে এগিয়ে আসে না, তখন নানা দাবি দেওয়া আপনি মাঠে দেখবেন। প্রতিটা দল তার সক্ষমতাকে প্রেজেন্ট করে এখানে, হ্যাঁ, তার সক্ষমতা নিয়ে আসে এবং সে রেলেভেন্ট হওয়ার চেষ্টা করে। প্রতিটা দলেরই চেষ্টা থাকে যে একটা বেটার পজিশনে যাওয়া। কারণ দিন শেষে আপনি যেইভাবেই বলেন না কেন, ম্যান্ডেট তো শুধু নির্বাচন ছিল না। যখন জুলাই পরবর্তী সরকার ক্ষমতায় আসে তখন আমাদের ম্যান্ডেট তো 4টা। আমাদের প্রথম এবং প্রধান ম্যান্ডেট ছিল, মানে যদি ম্যান্ডেটের মধ্যে প্রাইমারি বলি তাহলে প্রাইমারি ম্যান্ডেটই কিন্তু নিহত যে পরিবার তাদেরকে সসম্মানে একটা জায়গায় নিয়ে আসা, আহত যারা তাদের সুচিকিৎসা, এরপরে হচ্ছে বিচার, এরপরে হচ্ছে সংস্কার, এরপরে নির্বাচন। বাকি 3টা কিন্তু একেবারে পাশাপাশি, বিচার বলুন, সংস্কার বলুন আর নির্বাচন বলুন, এবং পাশাপাশি এটা চলে এসেছে। এই কাজগুলো দীর্ঘ অনেক বছর, অনেক মাস হয়ে গেল না, আগস্ট থেকে নিয়ে প্রায় 14-15 মাস হয়ে গেল। হ্যাঁ, এই 14-15 মাস ধরে কিন্তু মোটামুটিভাবে এই ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু যে লিমিটেড ক্যাপাসিটি নিয়ে এসেছে তার মধ্যে যতটুকু সম্ভব তারা চেষ্টা করেছে। এখন যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে যে নির্বাচনটাতে জোট হবে, সমঝোতা হবে, আসন বন্টন হবে, এগুলোর কিছু আর কি মিউজিক, এটার যে মানে আমি বলবো এটা মানে শুরুর মিউজিক। আর মাঠে নেমে আসাটা যতখানি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, তার চেয়ে তো বেশি মনে হয় রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে, স্পেশালি বিএনপির উদ্দেশ্যে, যে আমরা হতে দিব না নির্বাচন, এই ধরনের যে কথা, যে এটা ছাড়া ওটা কন্ডিশনাল না। তো জুলাই সনদ তো আমরা প্রত্যেকে সই করেছি, জুলাই সনদের বিষয়ে তো আমরা একমত হয়েছি। এনসিপির সুনির্দিষ্ট চাওয়া আছে, কাজে তারা সই করেনি। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যারা জুলাই সনদ সই করার আগ পর্যন্ত বলেছেন, সেদিন দুপুর পর্যন্ত বলেছেন সই করবেন না, তারাও তো করেছেন। কাজে রিয়ালিটি হচ্ছে নির্বাচন, কিন্তু সেই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তো এখনো কোনো সুরা হয়নি। শুরু হবে, অফকোর্স হবে। এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আপনি যেটা বললেন যে এতগুলো দল 8 মাস ধরে বসেছে, এটা এতে বিরল না, এটা একমাত্র এক্সাম্পল, অনলি এক্সাম্পল এই 54 বছরে। এর আগে কি হয়েছে জানেন? ডাকা হয়েছে,
সংলাপ হবে। বিদেশ থেকে এসেছেন, আমার যতটুকু মনে পড়ে একবার জাতিসংঘ থেকেও দূত এসেছিলেন, লাভ হয়নি। কোনো রকম মানে আপনার ডায়ালগ কন্টিনিউ করেনি 2 থেকে 3 দিনের বেশি। এখানে 8-8.5 মাস ধরে আমরা যে যাই বলুক টক শোতে এসে আমরা যতই যাই বলি, আমরা কিন্তু ফিরে যেয়ে আমাদের প্রতিনিধিরা গেছেন, তারা চেষ্টা করেছেন, দেখুন প্রত্যেকে চেষ্টা করেছেন তাদের মতো ডুয়েবল একটা সলিউশন দিতে। এখন চাই না চাই বলতো গভর্নমেন্টের কোর্টে, এইটা তো কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখন সিদ্ধান্ত দিবেন প্রক্রিয়াটা কি হবে। তারপরে বিএনপি তো আবার বলছে যে জুলাই সনদের যেইভাবে সই করা হয়েছে সেটার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিলে তার দায় দায়িত্ব সরকার কি নিতে হবে। এটা কি এক ধরনের সরকারকেও একটা চাপে রাখার বিষয়? কেন না, কারণ আপনি সই নিলেন আমাকে একটা ডকুমেন্ট দেখিয়ে, আর আপনার সাথে 1.5 মাস আমার আলোচনা হয়েছে প্রক্রিয়া নিয়ে, আপনি একবারও বলতে পারলেন না যে 270 দিনের মধ্যে এটা বাইন্ডিং থাকতে হবে, 270 ডেজ, অথবা অটোমেটিক্যালি। দেখুন অটোমেটিক্যালি না বিল পাস হতে পারে, অটোমেটিক্যালি সংবিধানে কোনো কিছু সংযোজন হওয়া সম্ভবই না। এটা আমাদের একেবারে, সংবিধান হচ্ছে একটা কি বলবো, একটা ফান্ডামেন্টাল মানে পজিশনের জিনিস, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যখন বলছেন যে গণভোট হবে এবং গণভোটের সিদ্ধান্তটা, মানে এই যে সিদ্ধান্তটা যদি সবাই হ্যাঁ বলে, গণভোট হচ্ছে একটা সুপ্রিম অথরিটি, সাধারণ মানুষ এটার পক্ষে ভোট দিল, কিন্তু সংসদ যেটা নির্বাচিত হবে সেও তো সুপ্রিম, সেও তো সার্বভৌম। একটা সার্বভৌম এন্টিটিকে আপনি আসলে কি দিয়ে মানে বাইন্ড করবেন? এখানে কিন্তু কিছু মানে টেকনিক্যাল ইস্যুজ আছে। হ্যাঁ, এই টেকনিক্যাল ইস্যুসগুলো সবগুলোর অ্যান্সার পেতে হবে। বিএনপির আপত্তি বা বিএনপি যে সরকারের কথাটা এই প্রসঙ্গে প্রতারণা এই শব্দটা উঠে আসছে, তার প্রধান রিজন হচ্ছে আমাদের যে নোট অফ ডিসেন্টগুলো ছিল, আমাদের কথা ছিল আমরা তো সবাই সব কিছুতে একমত হতে পারবো না। 84টা প্রপোজালে আমরা একমত হয়েছি, অসংখ্য প্রপোজালে আমরা অনেক প্রপোজালে আংশিক দ্বিমত রেখেছি, অনেক প্রপোজালে আমরা রাজিই হইনি, মানে একমতেই আসতে পারিনি। জুলাই সনদের মধ্যে প্রতিটাই থাকতে হবে, প্রতিটাই থাকতে হবে। যেগুলোতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, জামাত ইসলাম দিয়েছে, অন্যান্য দলও দিয়েছে, শুধু কিন্তু বিএনপি দেয়নি। নোট অফ ডিসেন্টের টোটাল জিনিসটা আপনি তুলে যখন দিলেন, আপনি সই নিলেন নোট অফ ডিসেন্ট সহ, আর আপনি তুলে দিলেন যখন আপনি মূল ডকুমেন্ট করলেন, এটা হতে পারে না। এটা কেন হতে পারে না তার একটা আপনাকে এক্সাম্পল দিই। আমাদের যে বাংলাদেশ কর্ম কমিশন, সেইটার নোট অফ ডিসেন্টের ইস্যুটা জাস্ট একটু আপনাকে বলি। কর্ম কমিশনের ঐকমত্য কমিশনের প্রস্তাবনা হচ্ছে যে 2 জন সদস্য হবেন সরকারি দল থেকে, আর 7 জনের মধ্যে 5 জন হবেন বিরোধী দল থেকে। মানে এটা কীভাবে একটা দল বা একটা জোট যখন আপনার ক্ষমতায় যাবে, তার থেকে তো ফাংশন করতে দিতে হবে, আপনি তাকে ফাংশন করতে দেবেন না। দুর্নীতি দমন কমিশনেও সেম, ওরকম 7 জন সদস্যের 1 জন বিএনপি, মানে একজন সরকারি পক্ষ যিনি হন সেটা, আর 3 জন হচ্ছেন নিরপেক্ষ, 3 জন হচ্ছেন বিরোধী দল। এখানে আমাদের নোট অফ ডিসেন্টটা প্রথমটাই কি, সরকারি কর্ম কমিশনে আমরা সমান সমান চেয়েছি যে 3 জন যদি বিএনপির থাকে, মানে সরকারি দলের থাকে, 3 জন থাকবে বিরোধী দলের। আর ইয়েতে কী চেয়েছি, দুর্নীতি দমন কমিশনের সেম, যে নিরপেক্ষ যারা আছেন থাক, আর এটা 2-2 করে রেশিওতে ভাগ করে দেন। এই চাওয়াটার মধ্যে তফাৎ ইয়েটা কোথায়, সমস্যাটা কোথায়? এই চাওয়াটা কি মানে আপনি কি ধরেই নিচ্ছেন যে আপনি কখনো ক্ষমতায় আসবেন না, অন্য দল ক্ষমতায় আসবে তার হাত পা আপনি বেঁধে দেবেন? তা কি হতে পারে? আপনি বারবার বলছেন যে সরকারি কর্ম কমিশনে আপনি চেঞ্জ চান না। আমি চেঞ্জ চাই তো, আমি আপনার সাথে একমত তো, কিন্তু কোন পয়েন্টে একমত? আপনি যে সদস্য ডিস্ট্রিবিউশনটা করেছেন ওটা সেন্সিবলি করেন। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বিরোধী দলীয় যে কালচার, এই কালচার বলে যে আপনার রাজনীতিটা কীভাবে বন্ধ করে দেওয়া যায় তার সমস্ত চেষ্টা এখানে থাকে। ফলে একটা সরকার চালাতে হলে আপনি কিন্তু বহু কিছু দরকার হয়। আপনি একজনকে সরকার পরিচালনার দায়িত্ব দিলেন, কিন্তু আইজিপি তার কোনো রেকমেন্ডেশনে আইজিপি শুনছেন না, কোনো রেকমেন্ডেশনই সেনাবাহিনী প্রধান শুনছেন না, কোনো রেকমেন্ডেশনই অন্য সংস্থার প্রধান শুনছেন না। সরকারটা চলবে কী করে? এটা তো অর্গ্যান, রাষ্ট্রের অর্গ্যান না এগুলো, নাকি রাষ্ট্রের বাইরের কিছু? এই যে রিয়ালিটির জায়গায় বিএনপি তো রাষ্ট্র পরিচালনা করে এসেছে, এবং নাহিদ বিএনপি রাষ্ট্র পরিচালনা করে এসেছে বলে বিপদগুলো আমরা দেখতে পাই। আজকে আমরা নই, 5 বছর পরে যদি এনসিপি বা জামাত ইসলাম ক্ষমতায় আসে, তারা এইটা সবচেয়ে আগে চেষ্টা করবে এই সনদ বাতিল করার। এটা আপনি লিখে রাখেন। কেন বাতিল করার চেষ্টা করবে জানেন? এই অ্যাজ ইট ইজ তারা যেটা প্রপোজাল দিয়েছেন, ওই প্রপোজালে যদি আগায়, তারা এটা বাতিল করার এই জন্য চেষ্টা করবেন যে তারা দেখবেন যে হাত পা বাঁধা, এখানে কোন কিছু করা যাচ্ছে। আপনি যে প্রশ্নগুলো তুললেন যে এই প্রশ্নগুলোর উত্তর পেতে হবে, তারপরে একটা সমাধানের দিকে যাবেন। উত্তরের কথা বলি না, আমি বলেছি এটা অ্যাকোমোডেট করার সুযোগ আছে সরকারের। নোট অফ ডিসেন্টটা রাখুক, তারপরে হচ্ছে আমরা যেটা বলেছি যে এইটাতে আমরা সই করেছি, আপনি সেই ডকুমেন্টটা দিতে বাধ্য, সেইটাই প্রেজেন্ট করতে বাধ্য। আপনি একটা জিনিস আমাকে নোট অফ ডিসেন্ট, আমার যা যা আপত্তি আছে ওটা উল্লেখ থাকুক। আমার যে একটা নোট অফ ডিসেন্ট এখানে ছিল, আমি তো বলেছি, আমার দল তো বলেছে যে নোট অফ ডিসেন্ট সহই আপনারা মুভ করেন। ওইটাকে আপনি এমনভাবে তুলে দিলেন যে নোট অফ ডিসেন্ট বলে কখনোই কিছু ছিল না। এটা তো রাইট না। নোট অফ ডিসেন্ট নিয়ে কিংবা প্রক্রিয়াটা নিয়েও আমরা 1.5 মাস কথা বলেছি। এই যে আপনি বলছেন যে এটা একমাত্র ঘটনা, নিঃসন্দেহে
নিঃসন্দেহে একমাত্র ঘটনা। ৮-৯ মাস ধরে আলোচনা করলেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধানে যে পৌঁছানো গেল না, এইটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে গত সপ্তাহে আ আসিফ নজরুল, যিনি আইন উপদেষ্টা, তিনি ৭ দিনের একটা সময় দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে স্বীয় উদ্যোগে আলোচনা করার জন্য। আমরা তো কোনো আলোচনা দেখলাম না। মানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে কেন? এই জুলাই সনদের যে এই সুপারিশটা গেছে, ওটা কি কোনো রাজনৈতিক দল দিয়েছে? সুপারিশ যেটা প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে, ওটা দিয়েছে কে? সুপারিশ দিয়েছে ঐক্যমত্য কমিশন, মনে রাখবেন সেটারও প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বা আলী রিয়াজ সাহেবের যেটা মানে কি বলে সেনাপতিত্বে যেই জুলাই সনদ তৈরি হয়েছে, মানে সেকেন্ড ইন কমান্ড তো উনিই ছিলেন, সেই জুলাই সনদ কি অন্য কোনো দল করেছে? এটা তো তারা জমা দিয়েছে, সুপারিশ তো অন্য কোনো দল দেয়নি। আমরা অন্য দলের সাথে আলোচনায় যাব কেন? আপনি আমাকে পয়েন্টটা বলেন যে আমি নিজের মধ্যে কি বিরোধ মিটাবো? আমার বিরোধটা তো, আমার কমপ্লেনের পয়েন্ট তো গভর্নমেন্ট, আমার কমপ্লেনের পয়েন্ট তো ঐক্যমত্য কমিশন। আলী রিয়াজ সাহেব তো নাই কোথাও। এই কথাগুলো যে বলবো তারও তো কোনো সুযোগ নেই, উনি তো নাই। এবং আপনার এই যে জুলাই সনদের যে আপনার খসড়াটা দেওয়া হয়েছে বা ধরেন তাদের ফাইনাল ইয়েটা সুপারিশ সহ, এই সুপারিশ যেটা আপনি 2টা সুপারিশ আনলেন, 1.5 মাস আপনার 2.5 মাস ডিসকাশনে, আপনি তো একবারও এই মানে অপশনটা আনেননি। এটা তো শখ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য, কারণ যেই সনদে আমরা সই করে এসেছি সেখানে আপনি বইটা দেখবেন, জুলাই সনদের তো বইটা আছে, ওখানে নোট অফ ডিসেন্ট সহ সব কিছু আছে। তাহলে আপনি যখন সুপারিশমালা দিলেন তখন এটা থাকলো না। বিভিন্ন দল থেকে আবার এমনও শুনলাম, বিভিন্ন আইনজীবী বলছেন নোট অফ ডিসেন্টের ইয়ে থেকে জাতি মুক্ত হয়েছে। কেন নোট অফ ডিসেন্ট? আমার আপত্তি আছে, আমার এই আপত্তিটা জাতি জানুক যে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে একেবারে সম্পূর্ণ যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন তাদের হাতের বাইরে বের করে দেওয়ার একটা ষড়যন্ত্র। আজীবন বাংলাদেশে ঝুলন্ত পার্লামেন্ট হয়ে মানে হতে থাকবে। এই সুপারিশটা সরকার দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে দিয়েছে। আপনি বলছেন যে রাজনৈতিক দলগুলো কেন আলোচনা করবে, কিন্তু আলোচনাটা যদি না হয় এই সমস্যাটার সমাধান কিভাবে হবে? জামাত ইসলামী সরকার করবে, জামাত ইসলামী কিন্তু, কারণ সমস্যা তো তার। জামাত ইসলামী কিন্তু বলেছে এই গণভোটের এই বিষয়গুলো ছাড়া আরো 5টি দাবিতে তারা যদি 16ই নভেম্বরের মধ্যে সমাধান না হয় তাহলে তারা যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি। ওনারা তো 11 তারিখের পরে ঢাকার চেহারাও তো বদলে দিতে চেয়েছিলেন, এরকম একটা বলেছিলেন না? নাকি ভুল বলছি? মানে এই ধরনেরই তো একটা আলটিমেটাম আমি শুনেছি। এর পলিটিক্যাল রেটরিক, এগুলা খুব একটা গায়ে নেওয়ার দরকার নেই। তাহলে আপনি ওয়ে আউট কি দেখেন? মানে এই যে যমুনা ঘেরাও করেই যদি সমাধান হয়ে যায়, গণভোট নির্বাচনের দিনেই হতে হবে, ঠিক আছে? গণভোটে বাংলাদেশের রেকর্ড খুব স্ট্রং না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, গণভোট নিয়ে মানুষকে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোট হয়েছে সেখানেও কিন্তু টার্ন আউট ওয়াজ ভেরি পুয়ার, মানে ওটাও কিন্তু মানে খুব একটা বেশি না। ফলে আজকে যেটা আপনি ভয় করছেন যে গণভোট উইল বি আ ম্যান্ডেট ফর দ্য হোল কান্ট্রি, ধরুন 12% দিল ভোট, সবচেয়ে খারাপ কথাটা বলি, বা 10% দিল ভোট, কারণ গণভোটকে তো মানুষ জরুরি মনে করছে না, সে তো এমপি পাবে না গণভোট দিয়ে, মানুষ আসবে না ভোট দিতে। আপনি মাঠে মানুষের পালস পেতে হবে না, কোনো সুযোগ নাই, সে ওই মতামত দিতে অনেকে আসবেই না। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে মাঠ জানার পরিপ্রেক্ষিতে আপনাকে বলছি। আগামীতে একজন তুখোড় লয়ার আসেন, এসে বলেন গোটা দেশের জনগোষ্ঠীর মাত্র 20% ভোট দিয়েছে, আলোচনা সাপেক্ষে বলছি, হাইপোথেটিক্যালি বলছি, এবং এই জনগোষ্ঠীর 20% মানে হলো 1/5, তার মানে হলো মেজরিটি এটা দেয়নি, তার মানে হচ্ছে এটার ভ্যালিডিটি নাই, তখন আপনি কি বলবেন? আপনার কোনো গ্রাউন্ড থাকে? আপনি জেনে বুঝে কেন খাল কাটছেন কুমির আনার জন্য? এটা তো এটা হচ্ছে বিষয় হচ্ছে, আমার পক্ষে 100 যুক্তি আছে, 200 যুক্তি হয়তো তার পক্ষেও আছে, আমার যুক্তিগুলো আমি জানি, আমি তার যুক্তি জানি না, আর আমি সংবিধান বিশেষজ্ঞ নই নাহিদ, আমি যতটুকু জাস্ট কমন সেন্সের যতটুকু জানার। এই যে ধরেন আপনাদের যুক্তিগুলো তো আপনারা নিজেদের মধ্যে দিচ্ছেন, কিন্তু মানুষের মধ্যে তো আতঙ্ক তৈরি হচ্ছে, শঙ্কা তৈরি হচ্ছে। গত কয়েকদিন যাবৎ ঢাকার বাইরে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, এই যে সহিংসতা, মানে একটা প্রশ্ন আমি আপনাকে করছিলাম তখন, নির্বাচন কি হবে সময় মতো? এই প্রশ্নটা আছে মানুষের মধ্যে। নির্বাচন হবে সময় মতো, এটা আমি প্রত্যাশা করি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এখন যে আপনি এগুলো দেখছেন নাশকতা তো প্রথম থেকেই ছিল, এখন একটু বেড়েছে। এখন বাড়ার কারণ হচ্ছে 13 তারিখে নিয়ে একটা কথা ছিল যে 13 তারিখে শেখ হাসিনা রায় হবে। এখন এটাও কিন্তু সঠিক না, রায়ের কেবল দিন ঘোষণা হবে। কাজেই এই যারা পালিয়ে গেছে, এই শক্তিটার কাছে টাকা আছে, হিউজ টাকা আছে, তাদের একটা খুব বড় অংশই দেশের মধ্যে আছে, তাদের একটা বড় অংশ প্রশাসনে আছে, তাদের একটা বড় মানে জনপ্রশাসনে আছে, সর্বত্র তারা আছে। ফলে অনেক ধরনের মেকানিজম বা এ ধরনের অকারেন্স করা তাদের জন্য সহজ হয়েছে, মাঠে নেমে আসা কিন্তু সহজ হয়নি। এত কিছু যদি থাকে তাহলে গত এই 13-14 মাস ধরে সরকার কি করলো? অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাদের সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে
দেশটা পরিচালনা করতে বসলো। তাহলে এই আইন শৃঙ্খলার অবস্থা কিংবা আপনি যারা বলছেন যে আগের সরকারের লোকজন এখনো আছে, তাহলে সরকার কি করলো এটা গত কি 13 রিয়েলিটি 14 না? মাস? আমি বলছি বলে তো না নাহিদ, আমরা কি নতুন নিয়োগ দিয়েছি? ৩ থেকে ৪ লেয়ার পর্যন্ত বিগত সরকার ডিএনএ টেস্ট করে লোক নিয়োগ দিয়েছে, ঠিক আছে? তারা আগামী ২০৪১ পর্যন্ত কে সচিব হবেন, কে উপসচিব হবেন, কে মুখ্য সচিব হবেন, এটা তো তাদের লিস্ট করা। এখন এটা তারাই যদি সর্বত্র নির্বাচনটা সামনের না, দিনে পরিচালনা এখন করেন, সেই নির্বাচন এই সুষ্ঠু হবে জায়গাটায় বলে আপনি ডিফারেন্সটা বলি আপনাকে। হ্যাঁ, এই প্রশ্নটা প্রায় হয়, এখানে ডিফারেন্সটা বলি। ওই যে একটা আমব্রেলা ছিল আওয়ামী লীগের শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের একটা খুব সুস্পষ্ট কথা ছিল, আমাকে সিট এনে দাও, ভোট না। আমাকে সিট এনে দাও, তুমি যা কর এই প্রসেসে তোমার যা করা লাগে করো, তুমি রিওয়ার্ডেড হবা, পানিশড না। এই আমব্রেলা যেটা তাদের মাথার উপরে ছিল, যেই আমব্রেলার ছায়াতে তারা এই অপরাধগুলো নির্বিচারে করে গেছে এবং দিনের পর দিন ভোটাধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে করেছে, কিংবা সারাদিনে ভোটের একটা তামাশা করেছে, এইটা তো, এই আমব্রেলাটা তো এখন নাই। এখন দিল্লি থেকে যতই বলুক আমি আছি, আমি তোমার বাড়িতে টাকা পৌঁছে দিব, জনগণ তো পিটানিও কম দেখেনি এর মধ্যে। যা দেখেছে দেশের মানুষজন গত কিছুদিনে মবক্রেসি, এইটুকুই যথেষ্ট এই আগামী সরকার এই নির্বাচনকে মোটামুটিভাবে ব্যালেন্সে আনার। এর বাইরে সবসময় মনে রাখবেন, আপনার অপরাধ যখন সাধারণ মানুষকে দিয়ে অপরাধ করানো হয় বা সাধারণ কর্মচারীদের দিয়ে অপরাধ করানো হয়, সেই প্রত্যাশায় অপরাধটা করে যে আমার পিছনে একটা খুব বড় মানে হাত আছে, এইখানে এটা সুযোগ নেই। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দল, যেটা আপনি শঙ্কা ফিল করছেন, যে দেখুন সরকারের হাতে এটা সমাধান আছে। কেন আছে? সকলকে ১০০% তারা স্যাটিসফাই করতে পারবেন না, কিন্তু মোটামুটিভাবে, আবারও বলি, মোটামুটিভাবে আলোচনা সরকারকেই করতে হবে। কারণ হচ্ছে এই যে সুপারিশমালাটা মানে প্রণীত সুপারিশমালা তারা পাঠিয়েছেন ঐকমত্য কমিশন, সেখানে জামাতের পার্ট নাই, সেখানে এনসিপির পার্ট নাই, সেখানে গণপরিষদের পার্ট নাই, বাম দলের পার্ট নাই, কোনো ইসলামিক দলের পার্ট নাই। তাহলে এইটা তো পুরোপুরি ঐকমত্য কমিশনের একটা ডকুমেন্ট। এইটার জন্য আমরা জবাবদিহি বা আমাদের যে ক্ষোভ বা বসতে চাওয়া, ওটা তো কেবল সরকারের সাথেই, আর কারোর সাথে তো প্রয়োজনই নেই। কারণ জামাতে ইসলামী তার মতো করে হ্যাপি ফিল করলে করুক, ওটা তাদের ব্যাপার। তাদের সাথে গোপনে কথা আলাপ আলোচনা করেছে কিনা, কিংবা এনসিপি হ্যাপি ফিল করলে করুক, ওটা তাদের যদি আইডিওলজির সাথে ম্যাচ করে, কিন্তু আমাদের সাথে করেনি। আমরা একটা কথা বলেছি, যে ডকুমেন্টে আমরা সই করেছি সেটার বাইরে নতুন কিছু সংযোজিত বা এমন কিছু যেটা থেকে না বাদ দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমার দায় কিন্তু সেই ডকুমেন্টের উপরে, যেই ডকুমেন্টে আমি সই করেছি, আমরা এটার এক্সট্রা কিছু আমরা হলে কিন্তু আর শেষের দিকে চলে আসছি। আপনি বলছিলেন যে এই যা দেখছেন আপনি, সেগুলো সামনের দিনের নির্বাচন, সেই নির্বাচনের আসন বন্টন, আলোচনা সমালোচনা, এগুলোর মিউজিক, মানে তাহলে কি ভোটের আগে আসন ভাগাভাগিরও একটা বিষয় থাকবে? আছে তো, হবেই তো, অবশ্যই হবে। আমরা তো ৬৩টা সিট ছেড়েই রেখেছি, আমরা তো ওপেন এই বিষয়টা। আপনারা কাদের সাথে যাবেন জোটে? এইটা তো আমার দলের যারা এই কাজটা করছেন বা এই দায়িত্ব যাদের আছে, আমি তো তাদের মধ্যে একজন নই। ফলে এই বিষয়ে আপনাকে কোনো সংবাদ আমার দিতে পারার সুযোগ নেই। আমি এইটুকু জানি, আপনাকে আমি এইটুকু কিন্তু জেনে জোট কি বুঝে, হচ্ছে কোনো? আমরা তো আমাদের শরিক যুগপৎ আন্দোলনরত দলগুলোকে, ইনারা তো আছেনই আমার সাথে, ঠিক আছে? যারা ছিলেন তারা তো ফলে আছেন। জোট কি, এর বাইরে জোট কোন ডাইমেনশনে হচ্ছে ওটা বলার সুযোগ নেই। তবে আপনাকে আমি যেটা বলতে চাইছি পলিটিশিয়ান হিসেবে এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, এই বাংলাদেশে এই মুহূর্তে প্রতিটা রাজনৈতিক দলের পরস্পরের সাথে এক ধরনের যোগাযোগ আছে। তারা ওই যাই এসে সামনে বলুন, যতই ওই আপনার বাগাড়ম্বরপূর্ণ বক্তব্য দিনের বেলা দিন, বাস্তব সভা সমাবেশে দিন, ইন রিয়াল একটা উইং প্রতিটা দলের কাজ করছে কিভাবে, খেয়াল রাখবেন, ইলেকশন ইজ অল অ্যাবাউট গেটিং দ্য মেজরিটি। কাজে প্রত্যেকে চেষ্টা করছেন কিভাবে, কোন ওয়েতে জোট হলে, কোন ওয়েতে সমঝোতা হলে, আসন সমঝোতা হলে, কিংবা কোন ওয়েতে নির্বাচনে এগোলে তারা সর্বোচ্চ সুবিধাটা নিতে পারেন। এটা প্রতিটা দলই করছেন এবং এটা ইলেকশনের একটা বেসিক নর্ম। এই প্র্যাকটিসটা হয়তো একটু অবাক লাগছে এই জন্য যে আমরা তো সে নির্বাচন দেখিনি কত বছর। আমাদের 6.5 কোটি ভোটার এবার 35 বছরের নিচে আমরা ধরে নিচ্ছি প্রথমবারের মতো জীবনে ভোট দিচ্ছে। ফলে এই যে ইলেকশনের আগে যে বেসিক জিনিসগুলো, নানা দাবি দাওয়া নিয়ে মাঠে চলে আসা, পেটি ইস্যু, আপনি বললেন যে আমাদের ইসলামের 5টা দাবি, আপনি নিশ্চিত থাকেন আমাদের মেজর দাবি শুধুমাত্র একটা, বাকিগুলো আপনি কথা বলে দেখেন, ওনারা এটার বার্তায় বলবেন না। আমি নিজেও ডিফারেন্ট টক শোতে শুনেছি যে এইটা হলে অন্যগুলো হয়তো, তারাও কিন্তু যারা কথা বলতে আসেন তারা কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ের না, কিন্তু জাস্ট এইটা আওয়াজ পাওয়া যায়। কারণ হচ্ছে আপনাকে আপনার দরকার হচ্ছে 5টা জিনিস, আপনি 15টা নিয়ে যদি দাবি দাওয়া না করেন তাহলে তো আপনি 5টা দেবে না আসলে। ফলে ওই জায়গাটা একটা, এটা মেনে নিতে হবে। মানে কামান চাইলে পিস্তল পাওয়া যায়, এরকম একটা রেটরিক আমরা। হ্যাঁ, পলিটিক্স আরেকটা জিনিস বলে, এটা কিন্তু খুব রেগুলার প্র্যাকটিস, এটা বিশ্ব জুড়ে। আপনি ভারত বলুন,
বড় গণতান্ত্রিক দেশগুলো যখন নির্বাচন হয় তার আগের 6-8 মাস কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে এইটা নানা ধরনের সমীকরণ ঘটতে থাকে, নানা ধরনের মানে ডাইনামিক্সের চেঞ্জ আসে এবং এমন অদ্ভুত অদ্ভুত চেঞ্জ আসে যেটা অবিশ্বাস্য। আমরা এই ইন্টারেস্টিং চেঞ্জগুলো নিশ্চয়ই সামনের দিনে দেখব। হ্যাঁ, দেখবেন। একটা শেষ একটা প্রসঙ্গে একটু অবতারণা করতে চাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঠাকুরগাঁতে, জি। মঙ্গলবার ঠাকুরগাঁতে দুটি অনুষ্ঠানে একটি মন্তব্য করেছেন, যে মন্তব্যটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি আওয়ামী লীগের যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তারাও খুব অ্যাক্টিভলি অ্যাক্ট করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা প্রসঙ্গে বলেছেন যে যারা এখানে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের মূল কাণ্ডারি তো চলে গেছে ভারতে, আওয়ামী লীগ যারা এখানে করে তারা একটু অসহায় আছেন, কিন্তু তাদের চিন্তা করার কিছু না। এক ধরনের আশ্বাস দিয়েছেন যে ধানের শীষ তাদের পাশে আছে। মানে এটা কি তাহলে আওয়ামী লীগকেও আপনাদের পাশে রাখা, আপনি যেটি বলছিলেন যে টু গেট দ্য মেজরিটি ইন ইলেকশন, সেইটারই একটা বহিঃপ্রকাশ? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের টু গেট মেজরিটি ইন ইলেকশন আওয়ামী ভোটের খুব বেশি প্রয়োজন না, এটা আমি একেবারে কনফিডেন্টলি আপনাকে বলি। কিন্তু এই আওয়ামী লীগ যারা ভোটার তারা সকলেই তো কোর ভোটার না আওয়ামী লীগের। হ্যাঁ, ভোটার কয়েক ধরনের হয়, যেমন আমরা অনেককে চিনি বিএনপির ভোটার শুধুমাত্র ধানের শীষেই ভোট দিবে, ধানের শীষ না থাকলে সে নির্বাচনে ভোটও দিতে আসবে না, এইটা এক ধরনের বাস্তবতা। তেমনি এই ধরনের কোর ভোটার সবচেয়ে বেশি আছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগের, কার্ড ভিত্তিক, মানে ভোট ওই নৌকা না থাকলে তারা আর দেবে না। কিন্তু তার বাইরে কি একটা সমর্থন নাই, বিশাল তার একটা অংশ নাই যে অংশটা এবার প্রার্থী খুঁজবে, বেটার প্রার্থী, এমন কেউ যাকে সে ভোট দিতে পারে। সে মানে সাধারণ একজন ভোটার, তার ভাবনা চিন্তাই হয়তো বা নির্বাচন বা তার আওয়ামী লীগের সে দোসর নয়, তাকে কি আপনি ভোট দেওয়ার রাইট দেবেন না? দিতে হবে তো, 1 নম্বর। 2 নম্বর হলো যে স্রেফ আওয়ামী লীগ করছেন একজন বলে আপনি কি তাহলে তাকে মানে মামলা দিতে পারেন? এটা কি উচিত? একজন আওয়ামী লীগার, আমরা জানি গ্রামাঞ্চলে এগুলো আরও প্রকট, এটা অনেক বেশি নির্যাতন গ্রামে হয়, এটা আপনাকে আমি জেনে বুঝে বলছি। সেটা হলো যে আপনি ওই বাড়িটা আওয়ামী লীগের, আমরা জানি ওই পাড়া আওয়ামী লীগের ভোট বেশি পায়, এই পাড়া বিএনপির, এইখানে 3টা বাড়ি জামাতের হয়েছে, এই যে এইগুলো কিন্তু ক্যালকুলেশন সবাই জানে। তো ওই 3 বাড়ি আওয়ামী লীগের হাসিনা পালিয়েছে, ওই বেচারেরা কিছুতেই ছিল না, তারা কাউন্সিলর হয়নি, তারা কোনো কিছু হয়নি, ভোট দিয়েছে আওয়ামী লীগ, আপনি মামলা দিয়ে দিলেন তাকে 3টা। এই জিনিসটাকে হয়রানি বলে। এই হয়রানিমূলক মামলা বিএনপি এক সময়, শুধু বিএনপি না প্রতিটা বিরোধী দল এমনভাবে ফেস করেছে যে আজকে আপনি আপনার যে দাড়িটা, এটা কিন্তু ফ্যাশন স্টেটমেন্ট, কিন্তু আমরা দেখেছি 2012-13-তে ছেলেরা শেফ করে ফেলতো, কারণ দাড়ি থাকা মাত্র, এটা আমার চোখে দেখা 13-14-তে যে নির্যাতন হয়েছে, দাড়ি থাকা মানেই তো তুই তো জামাত ইসলাম করিস বা শিবির করিস কিংবা ইসলামিক ওই যে জঙ্গি, প্রতিটা জঙ্গি তোকে তো এক ধরনের ট্যাগিং করা, একদম সিরিয়াস, এটা একটা সিরিয়াস ক্রাইম ছিল। তো এই যে ওইবার রকম হয়রানিগুলো, উনি কিন্তু কথা যেটা হচ্ছে, উনি কিন্তু 1 ঘন্টার মধ্যে আমাদের সম্মানিত মহাসচিব এটা কিন্তু তার ইয়েটা জানিয়েছেন, তার বক্তব্যটাও ক্লিয়ার করেছেন যে আমার বক্তব্যটা রাইটলি কোট করা হয়নি। একটা দীর্ঘ বক্তব্য যেখানে উনি বলেছেন তার ইউনিয়নে কোনো কাউকে তিনি হয়রানিমূলক মামলার শিকার হতে দিবেন না। তার মানে হয়রানিমূলক মানেই হচ্ছে শব্দটাই বলে দেয় যে আপনার উপরে ইম্পোজড একটা মামলা, আর যেই মামলাটা জেনুইন, আপনি আসলে ক্রাইম করেছেন, সেই মামলা নিয়ে তো এখানে কথা হচ্ছে না। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, বিএনপি বৃহৎ দল হওয়ার পাশাপাশি বিএনপি এখন সব গ্রুপেরই টার্গেট। ফলে এতটুক জায়গা যদি পাওয়া যায়, সেইটা নিয়ে যে কত ধরনের ফটোকার্ড হয়, দেখুন ফটোকার্ডগুলো হয়েছে দায়িত্বশীল ফটোকার্ড নয়, আপনি পুরো একটা স্টেটমেন্টের ছোট্ট একটা অংশ কেটে নেন। এটা এর আগেও হয়েছে, এটা সালাউদ্দিন আহমেদকে নিয়েও হয়েছে। আমাদের এটা মানে আমাদের সম্মানিত স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি একজন অতি সজ্জন মানুষ এবং আমাদের অত্যন্ত তুখর মানে নেতা সালাউদ্দিন আহমেদ, এই 2 জনের উপরে একটা সিরিয়াস মানে সোশ্যাল মিডিয়া। এই প্রসঙ্গে একটু আলাপের কথা বলে রাখি, আমরা যখন ফটোকার্ড কোড কার্ড বানাই তখন আমরা এক্সাক্ট কোডটা ব্যবহার করি, আমরা কখনো রিফ্রেশ করি না। একদম শেষ প্রশ্ন, ইলেকশন কি হবে? ইলেকশন হবে। মানে আপনি we cannot afford not to have the election, আমি এইটাই আপনাকে বলছি, প্রতিটা দল ইলেকশন করবে, সাধারণ মানুষ ইলেকশন চায়। এবং আরেকটা কথা যে বললাম আপনাকে যে কেউ ভোটই তো দিতে পারেনি 35 বছর, সাধারণ মানুষের সংখ্যার প্রধান কারণই তো এটা, তারা 14তে ভোট দিতে পারেনি, তারা 18তে দিতে পারেনি, তারা 24-এ দিতে পারেনি, তারা এইবারও ভাবছে এবার পারবো তো। এর মধ্যে আমাদের তো শরিক দল মানে অন্যান্য রাজনৈতিক দল হুঙ্কার আছেই, এই হুঙ্কার মিলিয়ে ইনাদের মনে হচ্ছে আবারও বোধহয় পুনরাবৃত্তি হতে যাচ্ছে, সেটা হবে না, আমি নিশ্চয়তা দিচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হোক, সামনের দিনগুলো ভালো কাটুক। মাহমুদা হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবার সাথে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আপনারা কি মনে করেন নির্বাচন সঠিক সময়ে হবে? আপনাদের মনে কি কোনো শঙ্কা আছে? আপনাদের মন্তব্যগুলো জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, কারণ আমরা চাই কথা চলুক।